নমস্কার, মাইথোলজি বাই রেনেসার একটা এপিসোডে পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। মাইথোলজি বাই রেনেসার নানান ধরনের কন্টেন্ট, নতুন নতুন পডকাস্ট আপনাদের সামনে আমি নিয়ে আসছি, কিন্তু আজকের পডকাস্টটা আগের থেকে আলাদা। প্রতিদিনই একটা নতুন নতুন আমাদের যে জার্নিটা, এই জার্নিতে আমি একা তো নই, আপনারা সবাই রয়েছেন। এই জার্নিতে আমরা নতুন নতুন একটা করে জিনিস ইন্ট্রোডিউস করছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আমরা রিজিনালে কাজ করছি, আমরা বাংলায় কাজ করছি। উনি বাঙালি, ডক্টর সূর্য রয়। আমাদের দেশ সম্পর্কে, আমাদের ভারতবর্ষ সম্পর্কে, এই ভূমি সম্পর্কে আমরা কতটা জানি? ওল্ড জগন্নাথ সারাকে মসজিদ বা চার্চ অনেক বেশি মাত্রায় আছে। তার থেকেও বড় কথা, অনেক সুন্দরভাবে সেগুলোকে মেনটেন করা হয়েছে। সেখানে আমাদের মন্দিরগুলো ভগ্নদশায় পড়ে আছে। 3টে কি 4টে মন্দির হবে যেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। প্রাচীন ভারতের যে বিজ্ঞান, সেগুলোকে আপনি মন্দিরে কিভাবে দেখেছেন? আজকে অনেক মন্দির আছে যেগুলো সরকারের খাতাতে নেই। এক একটা মন্দিরের এক একটা প্রভিন্সের এক একটি স্থাপত্যকলা, কিন্তু এই প্রত্যেকটি স্থাপত্যকলার মধ্যে কিছু কমন ফ্যাক্টর আছে। এই যে মন্দিরের যে এনার্জিটা আমরা পাই, সেটা কিন্তু ওই যন্ত্র থেকেই আসছে। অসাধারণ দর্শন হলো, 4টে দিন ভীষণ সুন্দর কাটলো। কেন হয়? ওয়্যার ইজ দ্যাট পজিটিভিটি কামিং ফ্রম? সেগুলো শাস্ত্র বা পুরাণেও লেখা আছে যে ঘন্টা কখন বাজানো হবে, কীভাবে বাজানো হবে। এমন কিছু বিজ্ঞানসম্মত স্থাপত্য এখানে রয়েছে যা আজও আমাদের এই যুগে দাঁড়িয়েও প্রশ্নের মুখে দাঁড় করায়। এত লোক কৈলাস টেম্পল দেখতে যাচ্ছে, অসাধারণ স্থাপত্যকলা, আজও কেউ আবিষ্কার করতে পারেনি। অত বড় একটা মনোলিথিক পাথর কেটে পাহাড় থেকে মনোলিথিক স্ট্রাকচারকে কি করে বার করা হয়েছে। মানে আপনি বলছেন ওই লোকেও কেউ আছে? অফকোর্স আছে। কাশীতে জলের তলায় শহর? হ্যাঁ, আপনি দেখতে পাবো না, আমরা সেই পর্যায়ে উঠিনি এখনো। হিমালয়তে অনেক পোর্টাল আছে, আপনার জগন্নাথ মন্দিরে একটি পোর্টাল, কালীঘাট একটি পোর্টাল। আমরা এগুলো কিচ্ছু জানি না। আছে, নিশ্চয়ই আছে, কিছু তো আছে। ভারতবর্ষ শুধু একটা দেশ নয়, একটা সভ্যতা নয়, এমন কিছু বিজ্ঞানসম্মত স্থাপত্য এখানে রয়েছে যা আজও আমাদের এই যুগে দাঁড়িয়েও প্রশ্নের মুখে দাঁড় করায়। কারণ বিজ্ঞানও তার উত্তর দিতে পারেনি। কেন পারেনি এটা আমার জানা নেই, আর সেটা জানাবার জন্যই আমার সঙ্গে আজকে রয়েছেন ডক্টর সূর্য রয়। আমি আপনার পরিচয়টা এত লম্বা যে আমি কি করে দেবো। আমি যদি একটু ছোট করে বলি, আপনি মন্দির নিয়ে কাজ করছেন, আপনি আর্কিটেকচার, যেটা প্রাচীন স্থাপত্যের, সেগুলো নিয়ে কাজ করছেন। আর যদি আপনার সম্পর্কে আপনি ভিউয়ার্সদের একটা ছোট্ট ডেসক্রিপশন দেন। নমস্কার। আমার রিসার্চ এরিয়া সেটা বাংলা ছাড়াও ব্রজমণ্ডল, কুরুক্ষেত্র, মারাঠা হিস্ট্রি, কিছুটা মেওয়ারের হিস্ট্রি, এবং কলিঙ্গা, বাংলা এবং কলিঙ্গর মেরিটাইম ট্রেড, এবং শ্রী জগন্নাথ কালচার, কিছুটা শক্তি কালচার, 64 যোগিনী, এগুলো নিয়ে কাজ। তো মোটামুটি আপনি ধরে নিতে পারেন নর্থ ইন্ডিয়ার কিছু পোর্শন ইস্ট ইন্ডিয়ার, কিছুটা ওয়েস্ট ইন্ডিয়ার, আর কিছুটা সেন্ট্রাল ইন্ডিয়ার। সাউথে আমি অতটা কাজ করিনি, কিছু জানি, বাট আমার কাছে এই যোগসাজশ, যেটা বলা যেতে পারে, ভারতীয় কালচার বা সভ্যতা এমন একটি সুন্দর সভ্যতা যেটা প্রত্যেকটি কণায় কণায় জুড়ে আছে একে অপরের সাথে। তো সেখানে আপনি যদি একটা উদাহরণ হিসেবে যদি আমি বলি যে আপনি যদি শ্রীচৈতন্যের জীবন নিয়ে কাজ করতে চান, যে শ্রীচৈতন্য বাঙালির একটি অনুভূতি, একটি জীবনের একটি অংশ বলা যেতে পারে, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ, তো সেখানে যদি ওনাদের জীবন নিয়ে আপনি কাজ করতে চান, পার্টিকুলারলি শ্রীচৈতন্য, সেখানে ভক্তি মুভমেন্টের ওপর ডিসকাশন হবে। সেখানে একটা পলিটিক্যাল পার্ট আছে, একটা মিলিটারি পার্ট আছে, একটা কালচারাল পার্ট আছে, একটা রিলিজিয়াস পার্টও আছে। কিন্তু সেখানে আরেকটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে শ্রীচৈতন্য ভারতবর্ষের সভ্যতাকে ভক্তি মুভমেন্টের থ্রু দিয়ে যে জনজাগরণ করেছিলেন, সেটি কিভাবে ভারতবর্ষের এক একটি কোণার সাথে যুক্ত। পার্টিকুলারলি আপনার কাছাওয়া রাজপুতদের সাথে উনি কিভাবে জুড়েছিলেন,
উনি দাক্ষিণাত্যে কীভাবে জুড়লেন, উনি স্বরগোস্বামীদের কীভাবে একত্রিত করলেন বিভিন্ন কোণা থেকে, পাণ্ডারপুরে গিয়ে কী করলেন, এগুলো ভেবে দেখবার বিষয় আছে। এবং আজও ওনার যা যাত্রাপথ, মানে যেটাকে বলি আমরা ওল্ড জগন্নাথ সড়ক, যেটা ওল্ড জগন্নাথ সড়ক বলে বেশি প্রচলিত, সেটা বাংলার নবদ্বীপ থেকে শুরু হয়ে পুরী অবধি যাচ্ছে। এবং এই ওল্ড জগন্নাথ সড়কের ঐতিহাসিক তাৎপর্য এতটা যে সেখান দিয়ে শুধু যে মুঘল বা বেঙ্গল সুলতানেট বা দিল্লি সালতানেট আক্রমণ করেছিল জগন্নাথ মন্দির বা এই মন্দিরদের, সেইখানে শুধু সেইটু নয়, এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে গুরু নানক, কবির, রামানুজ, এরকম মহান মহাবতার পুরুষরা এনারাও কিন্তু ওই রাস্তা ধরেই গেছেন, বিভিন্ন বড় নাগা সন্ন্যাসীরা। আমার সৌভাগ্য হয়েছিল যে জগন্নাথ সড়কের কিছুটা আমার পরিদর্শন করার, এবং আমি ধরুন মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার কভার করেছিলাম ওখানে, গাড়িতে, হেঁটে নয়, গাড়িতে করেছিলাম। এবং তাতে যা প্রাচীন স্থাপত্যকলা দেখেছি এবং বাংলার যে স্থাপত্যকলা ওখানে দেখেছি, সেটা আমি অভিভূত হয়ে গেছিলাম। মানে মানুষ জানে না আজকে বাঙালি তো অনুভূতি পুরী একটা এবং অত্যন্ত কাছের জায়গা, কিন্তু বাঙালি যদি ভুবনেশ্বর থেকে বেরিয়ে একটু পিছন দিকের রাস্তা দিয়ে হীরাপুর হয়ে 64 যোগিনীর ওখান দিয়ে গিয়ে যদি পুরনো পিপলি ধরে এগোয়, তাহলে ওইটা হচ্ছে কি ওল্ড জগন্নাথ সড়কের একটা অংশ। ওখানে আপনি বললে বিশ্বাস করবেন না, আজও এত সুন্দর সুন্দর বৈষ্ণব গৌড়ীয় স্টাইলে মন্দির আছে এবং নিম কাঠের বিগ্রহ আছে চৈতন্য মহাপ্রভুর, যে সেগুলো দেখবার মতন। অনেক নাগা সন্ন্যাসীদের মঠ আছে ভগ্নদশায়, যেগুলো আজও পড়ে আছে রক্ষণাবেক্ষণের অভাবে। দুঃখ এটাই হয় যে আমাদের সনাতন ধর্মের আজকে এমন অবস্থা, ওইখানে ওই ওল্ড জগন্নাথ সড়কে আমি যদি 3টে কি 4টে মন্দির অত সুন্দর অবস্থায় মেনটেন হচ্ছে উইথ বিগ্রহ এবং পূর্ণ সেবা পরিচর্যায়, তাহলে সেখানে মসজিদ বা আমাদের ক্রাইস্টের চার্চ অনেক বেশি মাত্রায় আছে। তার থেকেও বড় কথা, অনেক সুন্দরভাবে সেগুলোকে মেনটেন করা হয়েছে, সেগুলো প্রিজার্ভেশন খুব হাই কোয়ালিটিতে মেনটেন করা হচ্ছে। সেখানে আমাদের মন্দিরগুলো ভগ্নদশায় পড়ে আছে। 3টে কি 4টে মন্দির হবে যেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। তো এবার এইখান থেকেই শুরু। তেমনি ব্রজমণ্ডলেও এক অবস্থা, কুরুক্ষেত্রেও এক অবস্থা। বিভিন্ন সরকার থেকে অনেক সময় অনেক স্কিম বার করা হয়, অনেক প্রমোশনাল অ্যাক্টিভিটি করা হয় যে আমরা এটা করিডোর করব, বাজেটও পাস হয়, নিউজ পেপারগুলোতেও দেওয়া হয় যে আমরা করা হবে, কিন্তু আখরে কিছুই হয় না। আজকে আমি বলছি, আমি নিরপেক্ষভাবে কথা বলছি, একজন ঐতিহাসিক হিসেবে আমি একজন কথা বলছি, হেরিটেজ কনজারভেশনিস্ট হিসেবে কথা বলছি। আমি যদি কুরুক্ষেত্রে যাই, কুরুক্ষেত্রে আপনি গেলে আপনি আজও হোর্ডিংস পাবেন, বিভিন্ন ব্রশার পাবেন গভর্নমেন্টের, যেখানে কুরুক্ষেত্রের 48 কোষ কুরুভূমি যুদ্ধক্ষেত্র যেটা, সেখানে আপনি দেখবেন ওই 48 কোষ কুরুভূমি ডেভেলপ করার জন্য হরিয়ানা গভর্নমেন্ট থেকে অনেক প্রপোজাল এসছে, তারা ডিক্লেয়ার করেছেন যে ইমপ্লিমেন্ট করা হবে অ্যান্ড অল দ্যাট। মানে ইনফ্যাক্ট আমি এও দেখেছি যে কিছু কিছু জায়গায় বাস সার্ভিসও দেওয়া আছে তীর্থযাত্রীদের জন্য, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, আজকে এক্সিস্ট করে না। বোর্ডে দেওয়া আছে। আপনি ব্রজমণ্ডলে যান, ব্রজমণ্ডলে আমি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যে মেন মন্দিরগুলো, সেগুলোর যা ভগ্নদশা আজকে, এবং প্রত্যেকটিতে ইনস্ক্রিপশনও আছে, গোবিন্দদেবজি বলুন, গোপীনাথজি বলুন, মদনমোহন বলুন, হরিদেব মন্দির বলুন, এগুলোতে আপনার ইনস্ক্রিপশনস আছে, এখানে আপনার যা স্থাপত্যকলা আছে এবং যা ভগ্নদশা আছে, মানে এমনও ওখানে মন্দিরগুলো আছে যেখানে আজও অরঙ্গজেব যখন ওগুলোকে ধ্বংস করেছিল, তার যে মানে রেমিনেন্টস বা ডেব্রিস যেটাকে বলা হয় ইংরেজিতে, সেগুলো আজও ওখানে পড়ে আছে, একটু সাজিয়ে গুছিয়ে রাখা, বাট পড়ে আছে। সেগুলোকে প্রিজার্ভ করার কোনো প্রচেষ্টা নেই। কিছু কিছু মন্দির এর মধ্যে এএসআই এর আন্ডারে আছে, কিছু কিছু ইউপি স্টেট আর্কিওলজির আন্ডারে আছে। যেগুলো এএসআই এর আন্ডারে আছে সেগুলো আমি বলবো কিঞ্চিত ভালো অবস্থায় আছে, মানে 19-20 ফারাক যেটা আমরা বাংলায় বলি। বাকি স্টেট আর্কিওলজির আন্ডারে যেগুলো আছে সেগুলোর কন্ডিশন প্যাথেটিক, অ্যাবসলিউটলি প্যাথেটিক। এগুলো তো একদিন হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একদিন কি, অলরেডি হতে শুরু করে দিয়েছে। এবং কিছু কিছু মন্দিরে আমি দেখেছি কলস যেখানে আছে মন্দিরের টপে, আমলাকা যেখানে, এই আমলাকা এর ওপর কলস,
তো এই সব জায়গা থেকে আপনার বট গাছ বেরোতে শুরু করে দিয়েছে। এবার বট গাছগুলো যখনই আপনার ধরুন আজ থেকে 10 বছর পর এগুলোর শিকড় বিকড়গুলো আরও বেরিয়েছে চেপে ধরবে, তখন অটোমেটিক্যালি ভেঙে পড়বে। তেমনি আপনি অজন্তা বা ইলোরাতে যান, কৈলাস টেম্পলে যান, সেখানেও পাথরের থেকে সিপেজ করে জল পড়ছে, মিনিস্ট্রির কাছে চিঠি গেছে, আর্কিওলজিক্যাল সার্ভেও জানে, শ্যাওলা পড়ে আছে, এত এত লোক কৈলাস টেম্পল দেখতে যাচ্ছে। অসাধারণ স্থাপত্যকলা, আজও কেউ আবিষ্কার করতে পারেনি অত বড় একটা মনোলিথিক পাথর কেটে পাহাড় থেকে একটা মনোলিথিক স্ট্রাকচারকে কী করে বার করা হয়েছে কেউ জানে না, তাও ওপর থেকে। আপনি কোণার্কে গেলেন, কোণার্কে একটু একটু বেটার, বাট কোণার্কে আপনি গেলে আপনি দেখতে পাবেন যে সত্যিকারের রিসার্চ করেছে বা ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করেছে, সেখানে কোণার্কে গেলে দেখতে পাবেন, আমি আপনাকে বলছি, কোণার্ক মন্দিরে আপনি ঢুকলে, মানে মেন গেট দিয়ে যখন ঢুকছেন, তখন তার ডান দিকে একটি ছোট্ট মন্দির আছে যেটা লোকালসরা করে। সেটা হচ্ছে গিয়ে কোণার্কের যে জগমোহন বিভিন্ন অংশ আছে তো মন্দিরে, তার মধ্যে যে জগমোহন অংশটা যেটা এখনও দাঁড়িয়ে আছে, ওটা জগমোহন, ওটা কিন্তু মেন গর্ভগৃহ নয়। তো সেই জগমোহনের ওপরে ডোর জ্যাম বলে যেটাকে, মন্দিরের দরজা যেটাকে বলে ডোর জ্যাম। তো ডোর জ্যামের ওপরে যে নবগ্রহ প্যানেলটি ছিল, অসাধারণ সৃষ্টি। একটা সিঙ্গেল রক, মনোলিথিক রক যেটাকে বলি, তার মধ্যে নবগ্রহ প্যানেলটা সৃষ্টি করা হয়েছিল। নবগ্রহ প্যানেলটার কে ব্রিটিশার্সরা এশিয়াটিক সোসাইটি থেকে 1832 সালে ওটাকে নিয়ে আসার চেষ্টা করে কলকাতায়। ওরা এত ভারী ছিল, ওটা কে মুভ করাবার জন্য মাত্র 300 মিটার করাতে পেরেছিল, মাত্র 300 মিটার, ঠিক আছে, মুভি করা যাচ্ছে না, এত এত ভারী ওটা। কিন্তু মুভমেন্ট করাবার আগে ওটা চওড়া ছিল 4 মিটার, প্রায় 4 মিটার চওড়া ছিল প্যানেলটা। সেটাকে 1.5 মিটার মতন কেটে দেয় ওরা, কেটে বাদ দিয়ে দেয় পিছন থেকে লাইট করার জন্য। এখনও প্রায় আপনার ধরুন 2.7 মিটার্স মতন অ্যাপ্রক্সিমেটলি আছে। তো ওটাকে ওরা মুভ করতে পারেনি। তারপরে খুরদার রাজাও চেষ্টা করেছিল, মুভ করতে পারেনি। তখন ওরা মন্দিরের পাশে ডান দিকে ওটাকে রেখে দিয়েছে একটা ছোট্ট ছাউনি দিয়ে। ওখানে ওই নবগ্রহ প্যানেলে প্রত্যেকটি বিগ্রহ আজও অটুট। লোকালসরা ওখানে পুজো করছে মন্দির হিসেবে, নবগ্রহ মন্দির হিসেবে ওটা পূজিত হচ্ছে। মানুষ কিন্তু জানেও না, যারা ট্যুরিস্ট যাচ্ছে, বিদেশি বলুন ভারতীয় বলুন, যারা যাচ্ছে তারা আজও ওখানে জানে না যে ওখানে নবগ্রহ প্যানেলটা বা নবগ্রহ মন্দির হিসেবে যেটা পূজিত হচ্ছে, ওটা ওখানে লাগানো আছে হোর্ডিং যে নবগ্রহ মন্দির, কিন্তু ওটা যে নবগ্রহ মন্দির নয় অ্যাকচুয়ালি, ওটা লোকালসদের বানানো নবগ্রহ প্যানেলটাকেই নবগ্রহ মন্দির হিসেবে পূজিত হচ্ছে। এবং তার মধ্যে সিঁদুর, কলা, বেলপাতা, যা যা চড়াবার রীতিনীতি হিসেবে, শাস্ত্র হিসেবে চড়ানো হচ্ছে। এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা। তো এরকম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এইগুলোই আমার কাজ, নোট করা, লোককে জানানো, মিনিস্ট্রিকে জানানো, এনলিস্টমেন্ট করা। অনেক সময় আমাদের এনলিস্টমেন্ট কি, এনলিস্টমেন্ট হচ্ছে কি আপনার ধরুন এই যে আমাদের বিভিন্ন মন্দির বলুন, ফোর্ট বলুন, বাউলি বলুন, এগুলো সব কিছু এএসআইয়ের আন্ডারে, কিছু স্টেট আর্কিওলজির আন্ডারে। কেন এগুলো এদের আন্ডারে? কারণ এগুলোকে লিস্টিং করা হয়েছে, সরকারের খাতায় এগুলোকে তোলা হয়েছে। কিন্তু আমি বাংলার এক্সাম্পল নিয়ে বলছি, বাংলাতে আজকে অনেক অনেক মন্দির আছে যেগুলো সরকারের খাতাতে নেই। আপনি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে যদি যান, মিনিস্ট্রি অফ কালচারে, সেখানে আপনি দেখবেন ওদের একটা ডিভিশন করা আছে। আমি নিজে চেক করেছি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কুচবিহার, এতে কি কি মন্দির আছে। এগুলো কেন করা হয়েছে? কারণ এগুলোর এনলিস্টমেন্ট হয়েছে। কিন্তু ওই সেম সেক্টরে আপনি ধরুন পূর্ব বর্ধমানে যাবেন, ওখানে একটা ছোট মন্দির আছে যেটার লিস্টেই দেখাচ্ছে না, কিন্তু ওটা দাঁড়িয়ে আছে, হয়তো লাইভ মন্দির, হয়তো বা ওখানে পূজিত হচ্ছে, কিন্তু ওটার লিস্টিংই নেই। এরকম বহু কেস আছে আমাদের কাছে এরকম, সমগ্র ভারতবর্ষ জুড়ে। আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব যে আমি কিন্তু এখানে পডকাস্ট করছি, অবশ্যই বাংলায় কিছু কাজ করছি, কিন্তু আপনি এরকমভাবে আমার কাছে এসেছেন, আমাদের যোগাযোগ হয়েছে, সেটা আমার কাছে অত্যন্ত গর্বের। এবং এই আলোচনাটাকে আমরা মানুষকে জানানোর কাজ করব, কিন্তু এটা খুব খুব একটা আড্ডা গল্প এই ছলেই চলবে। তো আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি যখন মন্দির নিয়ে কাজ করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন দিকে গিয়েছেন, কাজ করেছেন, স্থাপত্যগুলো দেখেছেন,
এখানে মানে বিজ্ঞান কিন্তু ভরে ভরে আছে। আমরা বলি যে আমরা এখন মডার্ন, এখন আমরা বিজ্ঞান নিয়ে অনেক নাড়াচাড়া করছি, নিউটন বলে গেছেন বালির এক কণা আমরা তুলেছি, কিন্তু প্রাচীন ভারতের যে বিজ্ঞান সেগুলোকে আপনি মন্দিরে কিভাবে দেখেছেন? দেখুন, মন্দির যতক্ষণ আপনি যখনই মন্দিরের কথা বলছেন, এটা নিশ্চয়ই বুঝতে হবে আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটি অংশের এক একটি স্থাপত্য কলা মন্দিরের। নর্থে যেমন নাগাড়া স্টাইলটা চলে, বাংলায় অনেকগুলো স্টাইল আছে, আটচালা, দুচালা, পঞ্চরত্ন, জোড়া শিব মন্দির বা আমাদের দেউল সিস্টেম, ওই কলিঙ্গান আর্কিটেকচারে আবার নাগাড়া আর কলিঙ্গান আর্কিটেকচার মিক্স দেউল আছে। আসলে কি? দেউল হচ্ছে বেসিক্যালি গর্ভগৃহ। একদম সিম্পল ভাষায় যদি আমি বলি মানুষকে বোঝাবার জন্য, দেউলটা হচ্ছে গর্ভগৃহের আরেকটা টেকনিক্যাল নাম, যেটাকে ইংরেজিতে আমরা স্যাংটাম স্যাংটোরিয়াম বলে থাকি। তেমনি আপনার সাউথে গেলে ড্রেভিডিয়ান স্টাইলটা উঠে আসছে, ওয়েস্টে গেলে আবার আরেকটা স্টাইল নাগাড়া স্টাইল উঠে আসছে, আবার সেন্ট্রাল ইন্ডিয়াতে গেলে কালাচুরিদের স্টাইলটা আবার অন্যরকম হয়ে যাচ্ছে। তো এক একটা মন্দিরের মানে এক একটা প্রভিন্সের এক একটি স্থাপত্যকলা, কিন্তু এই প্রত্যেকটি স্থাপত্যকলার মধ্যে কিছু কমন ফ্যাক্টর আছে, যে জন্য আমাদের মন্দিরগুলোর একটা সাংস্কৃতিক অবদান বা ইংরেজিতে যেটা বলতে গেলে পলিটিক্যাল, ইকোনমিক, মিলিটারি, সোশ্যাল, চারটে দিক আছে একটি মন্দিরের। এবং আপনি যদি পুরনো দিনের বা গত 2000 বছরের ইতিহাস খুলে দেখেন, পার্টিকুলারলি মানে আপনার গুপ্তা পিরিয়ড থেকে যদি আমি কনসিডার করি, বেশিরভাগটাই গুপ্তা থেকেই পাওয়া যাচ্ছে, মৌরিয়ান এরা থেকে কম আসছে, বা সাতবাহনাস বা শুঙ্গাস ওই পিরিয়ডে আছে, কিছু কিছু পাওয়া গেছে বাট কম, বাট মেইনলি গুপ্তা দ্য গোল্ডেন পিরিয়ড। তো গুপ্তায় এর থেকে যদি আমরা দেখি, প্রত্যেকটি মন্দিরের কয়েকটি আমাদের ইরেসপেক্টিভ অফ দ্য স্থাপত্যকলা কিছু কমন ফ্যাক্টর আছে। কি কি কমন ফ্যাক্টর? প্রত্যেক মন্দিরে একটি গর্ভগৃহে একটি যন্ত্র থাকবে, এবং এই যন্ত্রটি মানে যারা মন্দির নিয়ে বা দেবদেব নিয়ে আলোচনা করেন বা সাধক হিসেবে কাজ করেন বা করছেন, সাধনা করছেন, তারা বুঝবেন আমি কি বলতে চাইছি। এবং এই যন্ত্রগুলো স্থাপন করা হয় কিছু স্পেসিফিক রীতিনীতি, কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন ধরে, কারণ এইগুলোই হচ্ছে কি আমাদের এনার্জি সেন্টার। আপনি যখন গর্ভগৃহে ঢুকবেন, সেখানে আপনি যে সেই মন্দিরের যে ইষ্টদেব বা সেই মন্দিরের যে মূল বিগ্রহ, ইষ্টদেব বলা ভুল হবে, মূল বিগ্রহ, সেটি দর্শন করছেন, কিন্তু তার সামনে কিন্তু একটি যন্ত্র থাকে। সেই জন্যই গর্ভগৃহেতে ঢুকতে দেওয়া হয় না সাধারণ মানুষকে, শুধু পূজারীরাই ঢোকেন, কারণ তেনারা জানেন যে ওই যন্ত্রের কি সিগনিফিক্যান্স বা কী মাহাত্ম্য এবং সেটি কি কাজ করে। এই যে মন্দিরের যে এনার্জিটা আমরা পাই, সেটা কিন্তু ওই যন্ত্র থেকেই আসছে। ওই যন্ত্রটাই এমনভাবে ডিজাইন করা হয় যেটা কসমিক এনার্জিকে টেনে আনে। তার মানে আপনি বলছেন যে মানে বাড়িতে যখন আমরা পুজো করছি আর মন্দিরে আমরা কেন যাব, এটা যারা প্রশ্ন করেন, এটা তার উত্তর যে মন্দিরে। শুধু তাই নয়, আপনাকে একটা জিনিস আরেকটা বুঝতে হবে, এই যে আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছি, এবং আমরা প্রোগ্রামিংয়ের দরুন রান করছি। আমরা একটা সফটওয়্যার বানাই, সেখানে আমরা একটা প্রোগ্রামিং চালাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, তাই তো? তাতে একটা ল্যাঙ্গুয়েজ, একটা কিছু সেট অফ ইনস্ট্রাকশন লেখা হয়, যেটা দেওয়ার পর সেটা চলতে শুরু করে। আমাদের যে শ্লোকগুলো, দেবদেবীদের প্রতি আমাদের যে শ্লোক বা ধরুন পূজা অর্চনা করছি যে শ্লোকগুলো, দোজ আর কোড ওয়ার্ডস টু কানেক্ট উইথ দেম। ইজ ইট সো? ইয়েস, ইট ইজ। ওখান থেকে যে ভাইব্রেশনটা হচ্ছে, ওখান থেকে যে এনার্জিটা গিয়ে কানেক্ট করছে ইষ্টদেবের সাথে, সেটা সেই জন্য। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। সাউথের মন্দিরগুলোতে আপনি যখন দেখবেন, পুরুষ মানুষরা যখন যায়, নিচে শুধু বৃষ্টি পড়া থাকে, ওপরে কিন্তু খালিগা থাকে। ঠিক পার্টিকুলারলি আপনি পদ্মনাভেশ্বর টেম্পলে যাবেন, আপনি বৃহদেশ্বরা টেম্পলে যাবেন, ইভেন তিরুপতি, সব জায়গায় কেন? বা গুরুবায়ুর কেন? আপনার মতে কি হতে পারে বলুন? এনার্জি। ইয়েস, শরীরটা খালি রাখলে পূর্ণ এনার্জিটা পাবে, অ্যাবজর্ব করবে। আপনি দেখবেন, আপনি অনেক সময় চিন্তা নিয়ে, আমরা জগন্নাথ মন্দির নিয়েই বলছি, যেহেতু বাঙালির আবেগ জগন্নাথ মন্দির, প্রচুর মানুষের মুখে আমি শুনেছি, গেছে অনেক ফ্রাস্ট্রেশন নিয়ে, অনেক চিন্তামগ্ন হয়ে, কিন্তু যখন দর্শন করে ফিরে এসছে, আহ্লাদে ডগমগ করছে। ওহ, কি দর্শন হলো, দারুণ আনন্দ পেলাম, কি ভোগ খেলাম, অসাধারণ দর্শন হলো, 4 দিন ভীষণ সুন্দর কাটলো। কেন হয়? ওয়্যার ইজ দ্যাট পজিটিভিটি কামিং ফ্রম? ইট ইজ জাস্ট নট দ্য টেম্পল বাট দ্য ক্ষেত্রম অলসো। সেই জন্য
মানে সারাউন্ডিং যে এরিয়াটা? না, ক্ষেত্রাম মানে হচ্ছে কি পুরো ক্ষেত্রটা, ওই মূল যে বিগ্রহ তার যে পরিধিটা, তার যে ক্ষেত্রটা সেইটা। এবং এগুলো প্রত্যেকটি আমাদের পুরাণে বলুন, বেদে বলুন, খুব সুন্দরভাবে মেনশন করা আছে। মানে মানুষের নলেজের জন্য আমি বলছি যে এই যে আমাদের দেবদেবীদের আকার যেগুলো আমরা আজকের দিনে দেখছি, রাজা রবি বর্মা ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু ড্র দেম, বাট ডিসক্রিপশন রাজা রবি বর্মা কোথা থেকে পেলেন? উনি তো আর নিজের মন করে মা সরস্বতী বা মা লক্ষ্মীর বিগ্রহ এঁকে দেননি। হি গট ইট ফ্রম দি অগ্নিপুরাণ। তেমনি আপনার মন্দিরের আর্কিটেকচার কীরকম হওয়া উচিত বা বেসিক প্রিন্সিপালস যেগুলো মেনটেন করা উচিত, তার কমপ্লিট বিবরণ আসছে মৎস্য পুরাণ থেকে। পূজা আর্চা কীভাবে হচ্ছে না হচ্ছে, দেবদেবীর সাথে কীভাবে সেটি যুক্ত, দেবদেবীদের কীভাবে পূজা অর্চনা করা উচিত, কী কী নিয়ম পালন করা উচিত, এগুলো অনেক কিছু আসছে। আপনার আবার মন্দিরের শৈলীর কিছু আসছে আগম শাস্ত্র থেকে। এরকম অনেকগুলো আছে, এরকম অনেকগুলো কেস মানে টেক্সটস আছে আমাদের। তো এগুলো প্রত্যেকটাই একে অপরের সাথে যুক্ত। তো আমি যেটা বলছিলাম যে যন্ত্রটা যেটা হচ্ছে সেটা কসমিক এনার্জিটাকে টেনে আনে, কসমিক এনার্জি টেনে আনে। আর সেই জন্য আমাদের বলে দর্শন করার সময় আমাদের খালি গায়ে, যেটা আমি এক্সাম্পলটা দিলাম, যাতে ম্যাক্সিমাম এনার্জিটা অ্যাবজর্ব করে। বা তা না হলেও যখন আমরা জগন্নাথ মন্দিরে যাচ্ছি বা কালীঘাটে যাচ্ছি, সেখানেও কিন্তু আপনি যখন বেরিয়ে আসছেন তখন কিন্তু আপনি অনেক বেশি পজিটিভলি চার্জ থাকছেন বা মনে একটা আস্থা বা একটা কনফিডেন্স আপনি পাচ্ছেন, রাইট? এই যে মন্দিরের সাথে বা আমাদের পুরাণের সাথে কিভাবে যুক্ত, আমি আমার জীবন দিয়ে বলছি আপনাকে। আমার একটি ছোট্ট ঘটনা বলছি ডেসক্রাইব করার জন্য। যে মানুষ বলে রামায়ণ মহাভারত মিথ। নো, ইটস নট মিথ, এভরিথিং ইজ সায়েন্স, এভরিথিং ইজ সায়েন্স অ্যান্ড ইট ইভেন এক্সিস্টস টুডে। জায়গাটার নাম আমি বলবো না পারপাসলি, বাট আমি ঘটনাটা বলছি। আমি উড়িষ্যার একটি প্রত্যন্ত অঞ্চলে গেছিলাম বিষ্ণু মন্দির দর্শন করতে, এবং জায়গাটি ছিল অত্যন্ত দুর্গম। মানে আজ থেকে প্রায় 15 বছর আগেকার কথা বলছি, আমারও বয়স অনেক কম তখন। পাহাড়ের ওপর, যেখানে পাহাড়ের ওপরে চূড়োর ওপর মন্দিরটা ছিল, এবং যাওয়ার কোনো প্রপার রাস্তা ছিল না, সুরকি জঙ্গলি রাস্তা। যাই হোক, তখন ইন্ডিকা গাড়ি চলতো, ইন্ডিকা গাড়ি করে কোনো রকমে হড়কে 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 স্লিপ করে করে ব্রেক মেরে মেরে উঠেছিলাম আমরা। তো সঙ্গে আমার স্ত্রী এবং পুত্র ছিল। তো পুত্রের তখন বয়স 5 কি 6 বছর, অসম্ভব দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। তো ওখানে গিয়ে খালি জায়গা পেয়েছে, আর মন্দিরটির অবস্থান এমন ছিল যে যেখানে মাঝখানে বিষ্ণু মন্দির এবং চারপাশে জঙ্গল, পাহাড়ে ঘিরে পাহাড় এবং জঙ্গল, এবং উঁচুতে অবভিয়াসলি পাহাড়টা, পাহাড়ের চূড়োতে। তো দৌড়াদৌড়ি করছে, যা হয় বাচ্চারা দৌড়াদৌড়ি করলে, ওখানে তো ইট পাথর পড়ে আছে, ওর পায়ের বুড়ো আঙ্গুলের নখটা উপড়ে যায়, উপড়ে গিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে, আর অবভিয়াসলি কান্নাকাটি করছে। আর ওটি এতটাই প্রত্যন্ত অঞ্চল যে ওখান থেকে আমাকে যদি প্রপার একটা ড্রেসিংও করাতে হয়, একটা ফার্স্ট এড দিয়ে একটা ড্রেসিংও করাতে হয়, সেটিও প্রায় 40-50 কিলোমিটার দূরে। কী করি আমরা? তো মানে পাজলড হয়ে গেছি। তো তখন মন্দিরের যে পূজারী, যেহেতু উড়িষ্যা, ওনারা নানা বলেন পূজারীকে, আমরা যেমন ঠাকুরমশাই বলি, ওনারা নানা বলেন। তো উনি আমাদের ইশারা করে বললেন যে অত চিন্তা করার কিছু নেই, আমি আসছি বলে উনি জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। প্রায় মিনিট 10-15 পর আমি দেখছি উনি এরকম, যেরকম করে বিহারিরা খইচি খায়, সেরকম উনি ডলতে ডলতে একটা জড়িবুটি, মানে একটা গাছের কোনো লতা হবে, সেটা ডলতে ডলতে উনি আসছেন। তো আমি দেখে ভেবেছি, ছোটোবেলায় তো আমাদেরও হাত পা কেটে গেলে, মামা বাড়িতে গেলে আর দুষ্টামি করতাম, হাত পা কেটে গেলে গেঁদার পাতা এরকম করে দিয়ে তারপরে একটু চুন দিয়ে লাগিয়ে দিত, আর সিল হয়ে যেত। আমি সেরকমই একটা কিছু হবে, তাই ঠিক আছে বসে তো এনে একটা পেস্ট, ওইটা দিই, শুধু ওইটা দিয়েই করেছি, চুন টুন কিচ্ছু দেওয়া নেই, ওটা দিয়ে একটু পেস্টটা বানিয়ে হাতে ডলে ডলে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে ছেলের আঙুলের ওপর একটা প্রলেপ লাগিয়ে দিল, দিয়ে বলে এবার ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। তারপরে মিনিট 15-20-25 হয়ে গেছে, তারপরে উনি, ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। তো উনি ওটা তুলে দিলেন, জল দিয়ে ধুয়ে আস্তে করে পরিষ্কার করে তুলে দিলেন। আপনি বললে বিশ্বাস করবেন না, দেখে মনেই হচ্ছিল না ওখানে কিছু হয়েছে। আচ্ছা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করছি, বলতে পারেন বা কোনো ধারণা আছে আপনার ওটা কী ছিল? গাছ, কোনো গাছ, এইটুকু বলে দিচ্ছি, আয়ুর্বেদে কোনো গাছ। তো কি হতে পারে, কোনো ধারণা আছে? বিশল্য। একদম বিশল্যকরণী। যখন হনুমানজি দ্রোণাগিরি তুলে নিয়ে এসেছিলেন সুসেনের কথায়, তো উনি তো গিয়ে ওখানে কনফিউজড হয়ে গেছিলেন যে
কোনটা নিয়ে যাবো সময় পুরো পর্বত তুলে নিয়ে চলে এসেছিলেন। তো তার মধ্যে 4টে জড়িবুটি মেন ছিল। তার প্রথমটি ছিল বিশল্যকরণী, যেটি ফিজিক্যাল ইনজুরি হিল করে। যেটা আমরা এখন অবহেলা করি। এই কিছুদিন আগের সপ্তাহে বোধহয় আমি বর্তমান না আজকাল কোনো একটি খবরের কাগজে দেখলাম যে সায়েন্টিস্টরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিছুটা করছে বিশল্যকরণী খুঁজে বার করার জন্য। আন্ধ্রাতে ওরা সার্চিং করবে, বাংলাতেও বোধহয় হবে। বাংলাতে প্রচুর আছে, মানে আমার নিজের বাড়িতেই ছিল, কিন্তু কি করা যাবে, মানে এখন তো সব গাছ কেটে বাড়ির যুগ। হ্যাঁ, তো এই হচ্ছে কি আমাদের ভারতবর্ষ। একদম। তো এখানে আপনি বলুন, আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আগেকার দিনের মন্দিরগুলো না ব্যাংকেরও কাজ করতো। এই যে এত ট্রেজারি হতো তখন, যে রাজারা একে অপরের সাথে যুদ্ধ করতো, যা সোনাদানা জিতে নিয়ে আসতো সেগুলো এসে মন্দিরে জমা করে দিত। তার মূল বিগ্রহকে তাদের ইষ্ট দেবতা বা কুলদেবতা বানিয়ে জমা করে দিত। সেই জন্য আর ওই ধন সম্পদ থেকেই বিভিন্ন ট্রেডস অ্যাক্টিভিটিস কন্ট্রোল হতো। এই যে মেরিটাইম ট্রেডিং হতো বা দেশের মধ্যে ট্রেড হতো, এর মধ্যে এগুলো এরা গিল্ডস হিসেবে কাজ করতো এবং এরা ধার দিত। আজকে ব্যাংক যেগুলো ধার দেয় ট্রেডারে, ট্রেডিং বিজনেস লোন দেয়, মন্দিরগুলো সেই কাজটি করতো। সোশ্যাল সেন্টার ছিল, ওখানে লোকজনের বিয়ে ঠিক হতো, ওখানে নাচের ট্রেনিং দেওয়া হতো, গানের ট্রেনিং দেওয়া হতো, ওখানে বেদ পাঠ হতো, পড়াশুনো করানো হতো বাচ্চাদের, খাওয়ানো হতো লোকজনদের, চিকিৎসা হতো লোকজনদের মন্দিরের মধ্যে। এই যে পার্টিকুলারলি আপনি সাউথের মন্দিরগুলোতে গেলে এত বড় বড় এরিয়া ধরে এরা বানানো হয়েছে কেন? বিকজ দিজ ওয়ার কালচারাল সেন্টার্স, জাস্ট নট টেম্পল ফর ওয়ার্শিপ, জাস্ট নট আ প্লেস অফ ওয়ার্শিপ, বাট আ কালচারাল হাব, নট ইভেন আ সেন্টার, কালচারাল হাব। আপনি তো এত মন্দির ঘুরেছেন, কাজ করেছেন, মন্দিরের মধ্যে এই যে ঘন্টা বাজানোর একটা রীতি, এটার সঙ্গে কোনো সায়েন্টিফিক? ঘন্টার আওয়াজ শুনলে আপনার শ্রবণ শক্তি প্রখর হয়। তাই কি? আমাদের যে নার্ভসগুলো আছে, যেটা ব্রেন অব্দি সাউন্ডটাকে ক্যারি করে, সেটা সতেজ থাকে। তার মানে আপনি বলছেন যে আমাদের পূর্বপুরুষেরা। এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত, ঘন্টার আওয়াজটা যখন আপনি আরতি হয় তখন অনেক জায়গায় দেখবেন কাঁসর ঘন্টা সব বাজানো হয়। কেন? যাতে মানুষের মন ফোকাসটা আসে, মূল বিগ্রহের ওপর ফোকাসটা আসে, যাতে এনার্জিটা, কনসেন্ট্রেশনটা সব ওখানে মিলিত হয়। আপনি যদি স্বামীজির কথা পড়ে থাকেন, রিসেন্টলি স্বামী সর্বপ্রিয়ানন্দ এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা করছেন ইন দ্য থিওরি অফ কনসিয়াসনেস। বাট সবার আগে ওনার থিওরি অফ কনসিয়াসনেস তো স্বামীজির থেকে এসছে বা ঋষি অরবিন্দর থেকে এসছে, ওনারা বলেছেন আরও, যেটা স্বামীজিও বলেছেন যে যার যত কনসেন্ট্রেশন হবে, তার ফোকাস, তার রিডেবিলিটি বা তার নেওয়ার ক্ষমতা কিন্তু তত বেশি হবে। তো কনসেন্ট্রেশনটা একটা বড় ফ্যাক্টর হয়ে কাজ করে, এবং সেই কনসেন্ট্রেশন বাড়াবার জন্যই আমাদের পূর্বপুরুষরা এই সবগুলো করে গেছিলেন। যে যেখানে ঘন্টা, সেগুলো শাস্ত্র বা পুরাণেও লেখা আছে যে ঘন্টা কখন বাজানো হবে, কীভাবে বাজানো হবে, সেটারও একটা কিন্তু নিয়ম আছে। তাই কি? হ্যাঁ, একদম নিয়ম আছে। আপনি দেখবেন যখন মহাদেবের আরতি হয় তখন যেভাবে মানে ঘন্টা বাজানো হয় বা যা ইনস্ট্রুমেন্ট যেগুলো ইউজ হয় সেগুলো অন্যরকম। মায়ের যখন আরতি হয় তখন একরকম ইনস্ট্রুমেন্ট, আর যখন শ্রী বিষ্ণুর আরতি হয় তখন একরকম ইনস্ট্রুমেন্টসগুলোও কিন্তু আরতিতে আলাদা হয়ে যাচ্ছে। তার কারণ এটা যে দেব বা দেবী তার পুজোর রীতিনীতির সাথে কিন্তু মেশানো থাকছে, মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটাকে তিনি বলা সেটা হয়। পছন্দ করেন। এক্স্যাক্টলি, পছন্দ করেন না ইজ ওয়ান থিং, অ্যান্ড দ্য আদার থিং ইজ দ্যাট ইট হ্যাজ বিন ডিফাইন্ড লাইক দ্যাট। মানে আমাদের শাস্ত্র বা পুরাণে এরকমভাবে ইউজ করা হয়েছে। সেই জন্য আমাদের শিবকে কখনো তুলসী পাতা দেওয়া হয় না, শিবকে শুধু বেলপাতাই দেওয়া হয়। দ্যার ইজ আ রিজন বিহাইন্ড ইট। তো সেটার পিছনে অনেক পৌরাণিক কাহিনীও আছে, আবার অনেক সায়েন্টিফিক রিজনসও আছে। ইনফ্যাক্ট ফর দ্যাট ম্যাটার অনেকে বলে এই যে শ্রাবণ মাসে এত এত দুধ নষ্ট হয়ে গেল, আপনারা কমিউনিস্ট বা লেফটিস্টরা বলে এত এত দুধ দেওয়া হচ্ছে, দুধ নষ্ট হয়ে গেল। কিন্তু আপনি যদি দেখেন একটু ওই সময়, ওই আষাঢ় শ্রাবণ ওই মাসে দুধে এক রকমের ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, কিন্তু দুধে এক রকমের ব্যাকটেরিয়া বা ভাইরাসের সৃষ্টি হয়, যেটা শরীরের পক্ষে কিন্তু ভালো নয়। সেই জন্য ওটা দেবকে অর্পণ করে দেওয়া হয়। দেবকে অর্পণ করে দিলে যেরকম, এটা আমি যতটুকু বুঝতে পেরেছি, যে ওটার বিষটা কেটে গেল। তিনি তো নীলকণ্ঠ। তো বিষটা কেটে গেল। দিস ইজ জাস্ট ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট ইট। পিপল মে অর মে নট এগ্রি, উইচ ইজ ফাইন। বাট আমাদের প্রত্যেকটা সনাতন ধর্মের প্রত্যেকটা ব্যাপারে কিছু না কিছু সায়েন্স জড়িত আছে। একদম। এবং এটা আপনার কাছে শুনে আমার মনে হচ্ছে যে আমরা কি আদৌ এগিয়েছি, নাকি আমরা এগিয়েছিলাম,
নাকি আমরা পিছিয়েছি? আমরা এগিয়েছিলাম এবং অনেকটাই এগিয়েছিলাম, এবং আজকের দিনে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমরা সেই স্তরটাকে আবার ধরবার চেষ্টা করছি, কিন্তু ভুল দিক দিয়ে। কেন? বেস্ট এক্সাম্পল ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের মতন মানে আমি নিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করছি, সেখানে আমাদের ট্রেনিংয়ে বলা হয় যে রেসপন্সিবল ইউসেজ, রেসপন্সিবল ইমপ্লিমেন্টেশন অফ এআই। কিন্তু আজকের কোম্পানিগুলো যে হারে এআই ইমপ্লিমেন্ট করছে, উই হ্যাভ নট ইভেন স্টার্টেড মিন স্ক্র্যাচিং দ্য ব্যাক, মানে স্টার্টও করিনি ঠিকভাবে। তাতেই আপনি দেখুন হাহাকার হয়ে গেছে চারদিকে, কী হারে লোক চাকরি হারাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নামে। মানে লোয়ার এবং মিডল লেভেল জবসগুলো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, একদম শেষ করে দিচ্ছে, শেষ হয়েও যাবে অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি। আমি শুধু আইটি ইন্ডাস্ট্রির কথা বলছি না, প্রত্যেকটা ক্ষেত্রে। আপনাদের মিডিয়া লাইনেও খুব খারাপ অবস্থা, আপনাদের যারা সিনেমার লাইনে আছেন, বলিউড টলিউড এইসব, সেখানেও অনেক জব রিডান্ডেন্ট হয়ে গেছে, পার্টিকুলারলি ফটোগ্রাফারদের জবগুলো। ভিডিও, ফটো, এডিট সব কিচ্ছু লাগে না এখন, জাস্ট একটা ওয়ান বাটন ইজ সাফিসিয়েন্ট এনাফ টু গিভ ইউ আ ফ্যান্টাস্টিক আউটপুট। হ্যাঁ, আমি আপনার এই মন্দিরের যে ভ্রমণ, আপনি বহু জায়গায় গেছেন মন্দিরে, সেখানে আপনি কাজ যখন করছেন তখন আমার যেটা নিজের অবজারভেশন, আমি আপনার কাছে ক্লিয়ার হয়ে নেব, মন্দিরে যখন আমরা ঢুকি মানে একটা একো হয়, একটা কেমন যেন একটা সাউন্ড, মানে একটা ভাইব্রেশন, একটা রেজোনেন্স, একটা তরঙ্গ যেন। তো এটা কি খুব মানে ওই স্ট্রাকচারাল ব্যাপারটা কি এরকমভাবে করা হতো, নাকি এর পিছনেও তখনকার মুনি ঋষিরা বা যারা বানাতেন সেই সমস্ত, দে আর ইঞ্জিনিয়ার্স, তো সেই ইঞ্জিনিয়ার্সরা বা আর্কিটেকচার নিয়ে যারা কাজ করতেন, পারদর্শী ছিলেন স্থাপত্যবিদ্যায়, তারা এটার সাথে বিজ্ঞানটাকে ঢুকিয়ে দিতেন? অবশ্যই, অবশ্যই। প্রত্যেকটি মন্দিরের স্থাপত্যকলায়, সেই জন্য আমি বললাম যে মন্দিরের স্থাপত্যকলায় তো আলাদা হতে পারে, কেউ নাগাড়া হতে পারে, কেউ কালিঙ্গান হতে পারে, কেউ দুচালা একচালা পঞ্চরত্ন চার রত্ন এরকম হতে পারে, বাট কিছু বেসিক জিনিস কিন্তু এক থাকে, কমন ফ্যাক্টরস যেটা আমি বলেছিলাম। সেই জন্য আমি পার্টিকুলারলি যন্ত্রের উপমাটা দিয়েছিলাম, যে যন্ত্রের কাজটা কি গর্ভগৃহে, ওইটাই দিয়েছিল। এবং এই যন্ত্রটাকে যে এনার্জিটা টেনে আনছে, সেই এনার্জিটা যাতে সারা মন্দিরের বা ওই পুরো ক্ষেত্রের মধ্যে ডিস্ট্রিবিউট হতে পারে, সেই হিসেবেই যন্ত্রটা সৃষ্টি করা হতো, সেইভাবেই বানানো হতো। এবং যখন আপনি মন্দিরে ঢুকছেন, এই যে স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা হয়েছে, শৈলীটা মন্দিরের বাস্তুকলা হিসেবে, বা মন্দিরটা যেখানে হয়েছে সেই অনেকগুলো ব্যাপার আছে, একটা পডকাস্টে বলা সম্ভব নয়। তো করাই হয়েছে এমনভাবে যাতে এনার্জিটাকে ধরে রাখা যায় সেখানে। আজকে আপনি দেখুন, বছরের পর বছর, সেঞ্চুরিজ আফটার সেঞ্চুরিজ আমাদের মন্দির ভাঙা হয়েছে, ঠিক, মন্দির ভাঙা হয়েছে, পূজারীদের মারা হয়েছে, ব্রাহ্মণদের মারা হয়েছে, সাধারণ মানুষকে অত্যাচার করা হয়েছে, মন্দির লুট করা হয়েছে, দেবদেবী বিগ্রহ খণ্ডিত করা হয়েছে, কিন্তু তারা কি মন্দিরের এনার্জিটাকে মারতে পেরেছে? মারতে পারেনি। মন্দিরের এনার্জিটাকে কিন্তু মারতে পারেনি। আপনি কাশী থেকে কন্যাকুমারী, আপনি জগন্নাথ মন্দির থেকে দ্বারকা, মধেরা, দ্বারকাধীশ, যেখানেই যান, সোমনাথ, এনার্জিটাকে কিন্তু মারতে পারেনি। শিবলিঙ্গ খণ্ডিত করেছে, কৃষ্ণ বিগ্রহ খণ্ডিত করেছে, মায়ের নাক কেটে দিয়েছে, কান কেটে দিয়েছে, কিন্তু এনার্জিটাকে কি ধ্বংস করতে পেরেছে? ধ্বংস করতে পারেনি। এনার্জিটা কি আসলে? কনসিয়াসনেস। এনার্জি মানে এনার্জি, তরঙ্গ, ভাইব্রেশন। কার সঙ্গে? কসমসের সাথে, গ্যালাক্সির সাথে। মানে আপনি বলছেন ওই লোকেও কেউ আছে? অফকোর্স আছে। মানুষ শুধু এখানে নেই, দেবতা যারা আছেন তারা অন্য অন্য গ্রহের। অ্যাবসলিউটলি। বেস্ট এক্সাম্পল, আপনাকে অত দূর যেতে হবে না, আপনি দুটো বই পড়ুন, আমি দর্শকের জন্য বলছি, বারবার বলছি, মন দিয়ে পড়ুন। অটোবায়োগ্রাফি অফ আ যোগী, অটোবায়োগ্রাফি অফ আ যোগী, আমাদের যোগানন্দ, পরমহংস যোগানন্দের লেখা। এবং ওখানে অনেক কিছু ক্লু পাবেন আপনি। নাগাস কারা, কাশীতে যে আন্ডার ওয়াটার শহরটি রয়েছে সেইটির ব্যাপারে। তাই? হ্যাঁ। কাশীতে? হ্যাঁ। জলের তলায় শহর? হ্যাঁ। কি বলছেন? একদমই তাই। আমি দেখিনি। কেউ দেখে না, আপনি দেখতে পাবো না, আমরা সেই পর্যায়ে উঠিনি এখনো। যেদিন সেই পর্যায়ে উঠবো সেই হিসেবে দেখতে পাবো। রিসেন্টলি আমি দেখছি জ্ঞানগঞ্জ নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে। জ্ঞানগঞ্জ কি আমি আপনি বা চাইনিজ PLA ফোর্সেস গিয়ে খুঁজে বার করে নেবে টিবেট অকুপাই করে? সাম্ভালও নয় ওটা, ইট ইজ জাস্ট পিপলস ইম্যাজিনেশন। সাম্ভাল যেখানে কলকি জন্মাবেন, ইট ইজ নট ইন দিস ডাইমেনশন। ওটা কেউ জানে না, সবাই সবার মতন মতামত দিয়ে যাচ্ছে। অবশ্যই আছে,
অবশ্যই আছে। কাশির কোথায়, মানে আপনি সেটা একটা ডেসক্রিপশন আমরা দেখতে পাইনি, কিন্তু অটোবায়োগ্রাফি পড়ুন, ওখানে ওর পুরো ক্লু দিয়ে দিয়েছে কোথায় আছে। আরেকটা পড়বেন রামকৃষ্ণ মিশনের স্বামী অবেদানন্দের লেখা মরণের পরে। এই দুটো বই খুব ইম্পর্টেন্ট ক্লু, স্পেসিফিক্যালি এই দুটো বই। ইনফ্যাক্ট ফর দ্যাট ম্যাটার আপনার কাছে আমাটির ভেপু দেখতে পাচ্ছি বিভূতিভূষণ যে তারানাথ তান্ত্রিক লিখেছেন, বা আপনার আরেকটি গল্প লিখেছিলেন কি জান, মনে করতে পারছি না, ছেলেটি মারা যাওয়ার পর ওর ট্রাভেলটা, ওর সোল ট্রাভেলটা, খেয়াল করতে পারছি না নামটা, তারানাথ তান্ত্রিক। আপনি বলছেন আত্মার, যেটা আমাদের আত্মা, অ্যাবসলিউটলি ইটস আ কনসিয়াসনেস। আপনি দেখুন, আপনি এই যে আপনি আমার সাথে কথা বলছেন, তারপরে আপনি চিন্তা করছেন, চিন্তা করে যে লিখছেন, মানুষ, এটা ভগবদ গীতাতেও লেখা আছে, আমাদের শরীরটা চলে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে যে কনসিয়াসনেসটা রয়েছে, দ্য মাইন্ড, দি সোল বলছে, বাট হোয়াট ইজ সোল? সোল ইজ কনসিয়াসনেস। তার মৃত্যু নেই। তার মৃত্যু নেই। এই যে কনসিয়াসনেসটা, যে প্রবৃত্তিটা আমাদের মধ্যে, যে প্রবৃত্তিটা নিয়ে আমরা শরীরটা ছাড়ছি, সেই প্রবৃত্তিটা গিয়ে পরে যে শরীরে আমরা পাচ্ছি, সেই শরীরে ওটা প্রকাশ পায়। পিপল মে অ্যাগ্রি অর নট অ্যাগ্রি, বাট দিস ইজ হোয়াট ইট ইজ দ্য ট্রুথ। একদম, মানে আমি যদি এখানে, মানে আমি বসে আছি এবং সত্যি আমরা সারাদিনে যে কাজগুলো করছি বা আমি আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আমার ভিতরে যে আরেকটা মানুষ রয়েছে, আরেকটা জিনিস রয়েছে, সেটা কিন্তু আমরা নিজেরাই ফিল করতে পারি। এক্স্যাক্টলি। আপনি অনেক সময় দেখবেন ঘুম থেকে উঠলেন, কিন্তু ঘুম থেকে ওঠার পর আপনার মনটা ভারী হয়ে আছে যে কোনো কারণে। সেদিন আপনি উঠে দেখলেন হয়তো কোনো খারাপ খবর পেলেন, বা আপনি দেখলেন যে আপনার কোনো একটা কাজ হতে হলো না, কিছু একটা খারাপ হলো, বাট সেটা আপনি তো দিনের পরে জানতে পারলেন, দিনের থ্রু আউট দ্য ডে ইউ কাম টু নো অ্যাবাউট ইট। সকালে উঠে আপনার মনটা ভারী হয়ে রয়েছে কেন? বিকজ দ্য সোল ইজ সেন্সিং ইট, দ্য সোল নোজ ইট দ্যাট দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। সোল কি বুঝতে পারে, আত্মা কি বুঝতে পারে? দ্য সোল ইজ সুপ্রিমলি পাওয়ারফুল। সেই জন্য তো আমাদের আমরা শরীর রাখার পর আত্মাকে যে পিণ্ডদান করা হয়, আত্মার প্রতি যে তর্পণ করা হয় মহালয়ার দিন, কেন করা হয়? পিতৃপুরুষদের আলো দেখানো হয় কার্তিক পূর্ণিমার দিন, কেন করা হয়? কারণ পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের আশীর্বাদ স্বয়ং শিবের আশীর্বাদের থেকে কিছু কম নয়। পূর্বপুরুষ যদি রুষ্ট হয়, আপনার অকাল মৃত্যুও হতে পারে, হয়ও। সেই জন্য আপনার উজ্জয়নে যেতে বলে অকাল মৃত্যু আটকাবার জন্য। যাদের পূর্বপুরুষের ঠিকুজি কুষ্টি গণনা করে দেখা যায় যে পূর্বপুরুষের দোষ আছে বা পিতৃদোষ আছে, পিতৃদোষ একটা কথা আছে না, পিতৃদোষটা কেন লাগে? এইখান থেকেই তো আসছে এগুলো সব কিছু। প্রত্যেকেরই একটা সায়েন্স আছে পিছনে, প্রত্যেকেরই একটা সায়েন্স আছে। আপনি দেখবেন একটা মানুষ খুব ট্যালেন্টেড, কিন্তু তার কাজগুলো হতেও সে যেন হচ্ছে না, বা সে তার জীবনে এত ভালো কাজ করা সত্ত্বেও আশানুরূপ ফলটা পাচ্ছে না। কেন? তার মানে কোথাও না কোথাও দুটো জিনিস কাজ করে। এক হচ্ছে তার প্রারব্ধ, পূর্বজীবনের কর্ম। দ্বিতীয় হচ্ছে তার এই জীবনের কর্ম। তৃতীয় হচ্ছে কি তার পূর্বপুরুষের প্রতি, তার পূর্বপুরুষের কি আশীর্বাদ আছে তার উপর। পূর্বপুরুষের আশীর্বাদ থাকলে অনেক কিছু সোজা হয়ে যায়। দে আর সুপ্রিমলি পাওয়ারফুল সোলস, দে সুপ্রিমলি পাওয়ারফুল সোলস। এই যে কারুর বাড়িতে কারুর বাবা মা বা নিকটাত্মীয় চলে যাওয়ার পর 1 বছর সাবধানে থাকতে বলা হয়। কেন বলা হয়? বিকজ দ্য সোল পুলস ইউ। আমার নিজের সাথে হয়েছে। 2015 সালে আমার পিসি মারা যান। উনি বিয়ে থা করেছিলেন না, উনি ইন্ডিয়ান ফরেন সার্ভিসে ছিলেন অ্যান্ড রিনাউন্ড হিস্টোরিয়ানও ছিলেন। জেএমইউ থেকে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছিলেন। উনি মুঘল পিরিয়ডের ওপর লেখালেখি বা ওনার পড়াশোনাটা ছিল। তো উনি যখন শরীর রাখেন 2015 সালে, আমি অবভিয়াসলি, যেহেতু আমার সাথেই দিল্লিতে থাকতো, আমি ওনার মুখাগ্নি থেকে শুরু করে সব কাজকর্ম করি। আমার মনে আছে 2015-র 22শে অগস্ট, 2015-র 15th অগস্ট উনি শরীর রাখেন। 22শে অগস্ট আমরা বোধহয় ওনার কাজ টাজ নিয়মভঙ্গ সব শেষ করেছিলাম। 25শে অগস্ট আমি বাথরুমে পড়ে গিয়ে আমার শোল্ডার ডিসলোকেট হয়ে যায়। এরকম অনেক এক্সাম, অনেকের সাথে এগুলো হয়। কেন হয় এটা? বিকজ দ্য সোল ডাজন্ট লিভ ইউ। ওর প্রথম 1 বছর মায়ায় আবদ্ধ থাকে, তো জীব আশেপাশে ঘুরতে থাকে। তো তখন যদি আপনি তাকে, সে চেষ্টা করে তার কাছে আসার, তার ইন্টেনশন হয়তো খারাপ হয় না, বাট হয় এটা একটা, আপনি বলছেন গায়ে কাঁটা দিচ্ছে পুরো। তো এটা হয়। আমি আপনাকে আরেকটি ঘটনা বলছি। আমি তো বৃন্দাবনে রেগুলার যাই, তো ওখানে কেশিঘাটের আরতি হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, যমুনার আরতি হয়।
তো আমার একবার মনে আছে কার্তিক মাসের সময়, কার্তিক মাসের নিয়ম সেবায় যাই আমি, যেহেতু গৌড়ীয় বৈষ্ণব প্রথাটাকে ফলো করি মোস্টলি। তো একজন বৈষ্ণব সাধু, অতিশয় বৃদ্ধ, অশীতপর বৃদ্ধ যাকে বলে, অশীতপর বৃদ্ধ মানুষ, 80-85 হবে এরকম, বেঁকে গেছেন। এসে বসলো আমার পাশে সিঁড়িতে, ঘাটের সিঁড়িতে বসলো, আরতি হচ্ছে সামনে দেখছি বসে। তারপরে আমরা সব প্রদীপ দিচ্ছি, সব প্রদীপ। তো তখন হঠাৎ উনি কেন আমাকে বললেন আমি নিজেও জানি না আজ অব্দি, হঠাৎ আমাকে বললেন, হিন্দিতেই বললেন, ব্রজ ভাষায়, আমি তাও সিম্পল করে বলছি, বলে বেটা ये जो दिया आप दे रहे हो ना, शरीर छोड़ने के बाद यही दिया आपको रोशनी देगा आगे। তারপরে ভদ্রলোক মানে সাধুটি কিছুক্ষণ পর ভিড়ের মধ্যে মিলিয়ে যায়, আমি আর তাকে খুঁজে পাইনি। এবার আপনি যদি গরুড় পুরাণ পড়ে দেখেন, গরুড় পুরাণে লেখা আছে যে আত্মা যখন শরীর ছাড়ে তখন আপনার আত্মার যে গতিপথ হয়, সেই গতিপথে প্রথম বেশ খানিকটা পথ অন্ধকার থাকে। এ সেম জিনিস কিন্তু স্বামী অবেদানন্দ মরণের পরে লিখেছেন, বিভূতিভূষণ তারানাথ তান্ত্রিকে মেনশন করেছেন বোধহয় কিছুটা, ইফ আই কারেক্টলি রিমেম্বার, বাট অবেদানন্দ ডেফিনেটলি করেছেন ইন ডিটেলস। এবং তারপর উজ্জ্বল আলোর থাকে। তো এই যে অন্ধকার রাস্তাটা থাকে, এটা সাংঘাতিক হয়। তার শরীর চলে গেছে, সে একা, তার পরিবার পরিজন নিচে পড়ে আছে দেখছে, তাকে কেউ হাত ধরার কেউ নেই, সে সম্পূর্ণ একা, অন্ধকার। ওই সময় সে প্রদীপটা তার হাতে আসছে। সূর্যদা, আমি আপনাকে এবারে, আমাদের যেহেতু সময়টা অনেকটা শেষ হয়ে গেছে, কিন্তু আপনি এত সুন্দরভাবে বলছেন, আমরা ইতিহাস নিয়ে আলোচনা করছি যার শেষ নেই। অতীতকে খোঁজার এই প্রচেষ্টা আমাদের আগামী দিনে আরও চলবে। আপনি দিল্লির বাসী, আগে আপনার সঙ্গে পরিচয় হলে ভালো হতো, আমরা একই পাড়াতে থাকতাম, এখন আমরা জানতে পারলাম। কিন্তু যখনই আপনি কলকাতা আসবেন, আপনার সঙ্গে আমার মনে হয় আবার আলোচনা হবে। পডকাস্টার একদম শেষের দিকে আমরা এসে গেছি। আমি কয়েকটা চটপট আপনাকে প্রশ্ন করব। আমরা জীবন্ত দেবতা, জীবন্ত ভগবান বা জীবন্ত ঈশ্বর, এই কনসেপ্টগুলো এখন খুব ভাইরাল হচ্ছে। মানে জীবন্ত দেবতা নাকি অনেক মন্দিরে থাকেন, এটা কি সত্যি? এমন কোনো মন্দির ভারতবর্ষে রয়েছে? এটা সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। যে যেরকম ভাবে, মানো তো পাথর হ্যায় না, সরি, মানো তো ঈশ্বর হ্যায়, না মানো তো পাথর হ্যায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা এক একজনের ব্যক্তিগত বিশ্বাসের এটা উপর। অনুভূতি তো হয়, এমন কোনো ডেফিনেটলি অনুভূতি হয়। তো আমি নিজের জীবন দিয়ে বলছি অনুভূতি হয়, আমি নিজের জীবন দিয়ে বলছি। আমার অনেক অভিজ্ঞতা আছে যেখানে অনুভূতি আমি বুঝতে পেরেছি যে আমি আটকে গেছি কোথাও কোনো কারণে, প্রার্থনা করেছি, কাজে দিয়েছে। সেখানে তীর্থে গেছি, সেই ক্ষেত্রে গেছি, সেখানে একটা মনের ভাব নিয়ে গেছি, তিনি সেই মনের ভাবে সাড়া দিয়েছেন। আমি যেরকমভাবে দর্শন করতে চেয়েছি তিনি সেইভাবে দর্শন করিয়েছেন। আছে, নিশ্চয়ই আছে, কিছু তো আছে। এবার সেটাকে অবজেক্টিফাই করা ডেফিনেটলি সম্ভব নয়। ভারতবর্ষের মন্দিরগুলোতে অঙ্কের খুব ব্যবহার, মানে সবটাই মেপে মেপে। যন্ত্রটাই তো অঙ্ক। এই যে যন্ত্রটার উদাহরণ দিলাম, ওটা সম্পূর্ণ অঙ্ক, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি। আপনি মন্দির নিয়ে এত কাজ করেছেন, সেই মন্দিরের মধ্যে সব থেকে আশ্চর্য আপনার কোনটা লেগেছে, যার উত্তর আপনি, মানে আপনি ধাঁধায় পড়ে গেছেন, এরকম কোনো মন্দির? সবচেয়ে বেশি আমার যেটা সবচেয়ে ভালো লাগে, এত হাজার হাজারের বছরের মন্দিরগুলো কি সুন্দর আজও দাঁড়িয়ে রয়েছে। সেটা বিজ্ঞান, কসমিক এনার্জি, নাকি আর্কিটেকচারাল ওয়ান্ডার, আর্কিটেকচারাল? স্থাপত্যকলার অত্যন্ত উৎকৃষ্ট উদাহরণ, যা হয়তো আমরা আজও পাইনি। তার কিছু কিছু আমরা রেপ্লিকেট করার চেষ্টা করছি। আপনি অযোধ্যার রাম মন্দিরে দেখবেন শ্রীরামের এইখানে সূর্যের আলোটা এসে পড়ছে। সেম জিনিস আপনি দেখতে পারবেন অনন্ত পদ্মনাভেশ্বর টেম্পলে, যেখানে ইকুইনক্সের সময় ওগুলো গোপুরামের এক একটা লেয়ার দিয়ে সূর্যের আলোটা পাস করে। বা কোলাপুরে মহালক্ষ্মী মন্দিরে, যেখানে সূর্যের আলো এসে পড়ে, মায়ের চরণে পড়ে, তারপরে আস্তে আস্তে উপরে উঠতে থাকে। সিমিলারলি সূর্য মন্দিরও ছিল কোণার্কের। অনেক মন্দিরে আছে, মোধেরা সান টেম্পলে এখনও আছে সেই টেকনোলজি। তো এগুলো আছে। ইনফ্যাক্ট ফর দ্যাট ম্যাটার, আপনি মেহমুদ অফ গজনির যদি ক্রনিকলসটা পড়েন, ওনার সাথে ওনার হিস্টোরিয়ান এসেছিল আল উদ্বি যেটা লিখছে কিতাবুল হিন্দে, আমি পার্টিকুলারলি কোট করে বলছি, কিতাবুল হিন্দে, যখন সোমনাথকে ডেস্ট্রয় করা হচ্ছে তখন সুলতান গিয়ে খুব অবাক হয়ে গেছে গর্ভগৃহে ঢুকে দেখে যে ভাসমান শিবলিঙ্গ। এটা ওনারা নিজেরাই লিখছেন। পার্সিয়ানসরা এত কিছু লিখে গেছেন, পার্সিয়ান এবং অ্যারাবিক হিস্টোরিয়ানরা, সেখানে ওনারা দেখিয়েছেন যে আমরা আর্মি অফ মুসলমান হ্যাজ ক্যাপচার্ড দ্য হিন্দুজ, কাফিরদের মেরেছে, এক্সেট্রা এক্সেট্রা, আমরা এত জিতেছি, করেছি। বাট এই কয়েকটা জিনিস আছে যেটা পার্টিকুলারলি
আল বেরুনি আর আল লুদবি, পার্টিকুলারলি এই দুজনের নাম আমি নেব, যারা খুব সুন্দরভাবে আমাদের সভ্যতার সেই সময়ের ভালো জিনিসগুলোরও কিন্তু ওনারা প্রশংসা করেছেন। আপনি এই কিতাবুল হিন্দি যদি পড়েন, কিতাবুল হিন্দে ওরা 1000 বছর আগে ভারতীয়রা বা হিন্দুরা পার্টিকুলারলি কত সৎভাবে জীবনযাপন করতো, তাদের দৈনন্দিন জীবনে কতটা সায়েন্সের, কতটা আয়ুর্বেদের প্রভাব ছিল, সেগুলো সব উনি ক্যাপচার করে রেখে গেছেন কিতাবুল হিন্দে। এবং সেগুলো পড়লে আজও বোঝা যায় যে আমাদের সভ্যতা কতটা এগিয়ে ছিল। এবং যে জীবনধারার কথা এখন বলা হচ্ছে যে আমাদের পুরনো খাবার দাবার, পুরনো জিনিস, আয়ুর্বেদিক উপাচার যেগুলোকে বলা হচ্ছে, এগুলো খাও, ক্যান্সার নিরাময় হবে, যেগুলো প্রমাণ সাপেক্ষ যদিও, কিন্তু কোথাও একটা কানেকশন তো রয়েছে। তার ডকুমেন্টেশনটা হয়তো এখন হারিয়ে গেছে। ডকুমেন্টেশন হারায়নি। আজকে আপনি দেখুন, বৈমানিক শাস্ত্র নিয়ে অনেকে হাসাহাসি করে, বাট আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কি করছি? কনসিয়াসনেস নিয়ে কাজ করছি, মাইন্ড নিয়ে কাজ করছি, তাই নয় কি? মাইন্ড পড়া, মাইন্ড দিয়ে কন্ট্রোল করা, রাইট? এবং বোধগুলো তো ওই মানে মাইন্ড পড়েই আবার সে আরেকজনকে শেখাচ্ছে। হ্যাঁ, তো বৈমানিক শাস্ত্রে ওরা মার্কারি ভোর্টেক্স ইঞ্জিন নিয়ে আজকে নাসাতেও কাজ হচ্ছে। মার্কারি ভোর্টেক্স ইঞ্জিন কী করে তৈরি করা যায় কাজ হচ্ছে, কিন্তু মার্কারি ভোর্টেক্স ইঞ্জিন তো একটা পোর্শন হলো, আরেকটা পোর্শন ছিল যেটা বৈমানিক শাস্ত্রে দেওয়া আছে, হাউ টু কন্ট্রোল অ্যান্ড রান দোজ ইঞ্জিনস। ইট ওয়াজ কানেক্টেড থ্রু ইয়োর মাইন্ড, কনসিয়াসনেস। আজকে এআই কী করছে? আমরা কনসিয়াসনেস নিয়ে কাজ করছি এআইতে, মেটাফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স। বৈমানিক শাস্ত্রে ইটস অ্যাকচুয়ালি মেটাফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি সব কিছু কম্বাইন্ড ওখানে। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এরোসায়েন্স, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো সব ওর মধ্যে আছে। তো সেই জন্য ওরা এখনও পড়ে থাকছে। আপনি বললে বিশ্বাস করবেন না, গত 80 বছর ধরে 14টা জার্মান ইউনিভার্সিটিতে সংস্কৃত পড়ানো হচ্ছে। আমাদের কটা ইউনিভার্সিটিতে সংস্কৃত মেইন স্ট্রিমে আছে? একটাতেও নেই, রিসেন্টলি স্টার্ট হচ্ছে। Why do you think they have been after us? বাট কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ানো হয় এখন। That is an exception. How many people go to Kendriya Vidyalaya? Why do you think PLA was getting into Tibet? Their main aim was Gyanganj. মেইন ছিল জ্ঞানগঞ্জ। যাই হোক, সেটা একটা আলাদাই ডিসকাশন। সেটা আবার সেখানে পোর্টালের থিওরিও এসে যায়, যেখানে হিমালয়তে অনেক পোর্টাল আছে। তো ওই জন্যই আমি বললাম অটোবায়োগ্রাফি পোর্টাল, মানে যেখান দিয়ে হাইলি স্পিরিটেড এনার্জিজরা নিচে নেমে আসে এই মর্টাল ওয়ার্ল্ডে। কৈলাসে, শুধু কৈলাসে না, অনেক জায়গাতেও আছে। হিমালয়, আপনার জগন্নাথ মন্দিরও একটি পোর্টাল, কালীঘাট একটি পোর্টাল, কিন্তু যদি সেটা হয় তাহলে কঙ্কালীতলা একটি পোর্টাল। তাই এক্স্যাক্টলি, আমরা এগুলো কিচ্ছু জানি না। আমরা আসলে কিছুই জানি না। We have no effing idea what we handle. পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এরকম। পৃথিবী ধ্বংস হবে না। আমি বলছি, বিজ্ঞানীরা বলছেন একদিন পৃথিবী ধ্বংস হবে না। কারণ পৃথিবী এই কারণে ধ্বংস হবে না, মনুষ্যজাতি এই কারণে ধ্বংস হবে না, কারণ ঈশ্বরের সবচেয়ে প্রিয়তম সৃষ্টি হচ্ছে এই পৃথিবী। আমাদের শাস্ত্রে বলেছে, বেদও বলেছে, এবং মনুষ্যজাতি হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় জিনিস। মনুষ্যজাতি কখনো ধ্বংস হবে না। ছোট করে দেবেন, কম করে দেবেন, যেটা করে থেকেছেন বরাবর, কিন্তু ধ্বংস হবে না। অনেকটা বড় এপিসোড, অনেক কিছু জানলাম, অনেক কিছু জানলাম না, যতটা জানলাম তার থেকে হয়তো অনেক জানলাম না। আপনি খুব একটা কি বলবো, খুব তাড়াহুড়োতে আমাদের এই মিটিংটা হলো, কিন্তু আমার মনে হয় আপনি আবার যখন কলকাতায় আসবেন, সময় সাপেক্ষ কিন্তু নিশ্চয়ই আসবেন, এবং তখন আমরা আলোচনা করব। আপনি একজন স্পিরিচুয়াল মানুষও, হিস্টোরিয়ানের সঙ্গে সঙ্গে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাইবো যে একদম শেষ প্রশ্ন, খুব সংক্ষেপে বলুন যে এত ডিসঅনেস্টি চারিদিকে, অসৎ মানুষ, সামান্য একটা সত্যি কথা বলতে মানুষের কি বলবো, মানে সেই ধক নেই, মেরুদণ্ড সোজা করে মানুষ দাঁড়াতে পারে না। শ্রীকৃষ্ণ বলুন বা আমাদের দেবী দেবতা, তারা তো দেখছেন মানুষের এই পৃথিবী, আপনি এক্ষুনি বললেন যে মানুষ হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর জীব, ঈশ্বরের সব থেকে প্রিয়। ঈশ্বর প্রাপ্তি বা এই পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য মানুষের কি করা উচিত এই মুহূর্তে, অন্তত কলিযুগে? দেখুন, ঈশ্বরের কাছে তো আপনি পরে যাবেন, আগে তো নিজের কাছে দাঁড়ান। যেটা স্বামী সর্বপ্রিয়ানন্দ কনসিয়াসনেস থিওরিতে আজকাল আলোচনা করছেন, আমার খুব ভালো লাগে শুনতে, সাংখ্যযোগ, যেটা উনি বলছেন যে নিজের মধ্যে অন্বেষণ করা, নিজেকে দেখা,
নিজেকে সংশোধন করা, যেটা সারদামা বলে গেছেন। আমার সারদামা কথাগুলো খুব ভালো লাগে এই প্রসঙ্গে, যে ওরে তোরা নিজেদের দেখ, অন্যের পরনিন্দা পরচর্চা করিস না, নিজেদের দেখ, নিজেকে শুধরা। স্বয়ং শ্রী মা বলে গেছেন। এর থেকে বড় স্বামীজি বলে গেছেন কত রকমভাবে, শ্রী চৈতন্য বলে গেছেন, শ্রীরামকৃষ্ণ বলে গেছেন। কেন শ্রীরামকৃষ্ণ বলে গেছিলেন তোদের চৈতন্য হোক? এই জন্যই তো বলেছিলেন যে চৈতন্যটা কি, কনসিয়াসনেস, যে ভালো খারাপের মধ্যে বিচার করা, কোনটা ন্যায় অন্যায় সেটা বিচার করা, বিবেক, তোমার জীবনের উদ্দেশ্য। আমি একবার একটা পড়েছিলাম খুব ভালো, ওয়ারেন বাফেটের আপনি যদি জীবনীটা পড়ে দেন, খুব সাধারণভাবে থাকে, অত বড় একটা বিলিয়নের। ওয়ারেন বাফেট একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে হাউ মেনি ইয়ার্স ইউ লিভ ইজ নট ইম্পর্ট্যান্ট, হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট হাউ মেনি লাইভস ইউ টাচ ইন দোজ ইয়ার্স। সেবা ধর্ম কি আমাদের সনাতনে মূল বস্তু? সেবা ধর্ম। স্বয়ং স্বামীজি কী শিখিয়ে গেছেন? জীব এই শিব, জীবই শিব। হি ইজ অলসো সেইং দ্য সেম থিং। আজকে অ্যাপেলের স্টিভ জবস বৃন্দাবনের কেশিঘাটে বসে সাধনা করে তারপরে সে ফিরে গিয়ে স্টিভ জবস হয়েছিল। হ্যাঁ, বিদেশিরা এত আসেন কেন? ওইটাই তো মজা, ওইখানেই তো খেলাটা ওইখানেই তো হয়ে যায়। আমি বৃন্দাবনে যে যাই, আপনি বিশ্বাস করবেন না, ইসকনের সাথে নয়, আমি এরকম অনেক সাধক দেখেছি, বিদেশি সাধক, বৈষ্ণবের রাস্তায় খালি পায়ে হতদশায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের কি আনন্দ ব্রজধামে রয়েছে। অ্যান্ড ইফ ইউ চেক ব্যাক, দে আর মিলিয়নিয়ার্স, দে হ্যাভ লেফট এভরিথিং অ্যান্ড কাম হিয়ার। মন্দিরে বসে অন্যান্য বৈষ্ণব সাধুদের সাথে ডাল ভাত শাক আর একটু সবজি খাচ্ছে, দিয়ে কৃষ্ণনাম জপ করছে, গলায় তুলসীর মালা, আর পরিক্রমা করে বেড়াচ্ছে খালি পায়ে। এটাই তো মানে আজকের যুগে অহংবোধটা এতই বেশি। এক্স্যাক্টলি, এই অহংবোধটাই মনে হয় ছাড়তে হবে। একদম ইগোই সব শেষ করে দিচ্ছে, সম্পর্ক শেষ করে দিচ্ছে, পৃথিবীটাকেও কলুষিত করছে। যাই হোক, আমাদের আজকের এই আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। আলোচনাটা কোথায় শুরু হয়েছিল, আমরা একটা ডিউরেশন ঠিক করেছিলাম, কিন্তু এই আলোচনাটা এবং এত জানা, যার মধ্যে এত জ্ঞান যার সঙ্গে আমরা পেলাম, সেটাকে এত তাড়াতাড়ি শেষ করে দিতে ইচ্ছে করছিল না, কারণ পডকাস্টটার একটা ডিউরেশন আছে, তাই আমরা এখানে শেষ করছি। তবে উনি যখনই দিল্লি থেকে আবার কলকাতা আসবেন, বা আমি যখন আবার দিল্লিতে যাব, নিশ্চয়ই ওনার সঙ্গে আরও একটা এপিসোড করার ইচ্ছে আমার থাকবে। আজকের এপিসোডটা এখানেই আমরা শেষ করছি। ঈশ্বর আছেন, তিনি এই ভারতবর্ষেই আছেন। এই ভূমি কত পবিত্র সেটা আমরা বোধহয় বুঝেও না বোঝার ভান করি। অতএব নিজের যে নিজের দেশ, নিজের ভূমি, আমি দেশের থেকেও বলবো ভূমি, এই মাটি যে কতটা পবিত্র সেটা আমরা, আমাদের পূর্বপুরুষেরা কী ছিলেন সেটা আমরা জানি, কিন্তু জেনেও অজানার মতন আমরা কোথায় যে ঘুরে বেড়াই আমি জানি না। বিশেষ করে বাঙালিদের মধ্যে এই টেন্ডেন্সিটা বহুবার দেখেছি। সেই জায়গা থেকেই কিন্তু মাইথোলজি বাই রেনেসা শুরু করা, কারণ এটা শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল না, এটা একটা জার্নি, এটা একটা শুদ্ধিকরণ, ভালো লাগা, ঈশ্বরের কাছে যাওয়া, তাকে দেখা, তাকে ছোঁয়া। তবে একটা কথা বলবো, মাইথোলজি টার্মটা আমাদের ইউজ করা উচিত নয়। একদমই হিস্ট্রি, ইট ইজ ইতিহাসা, পৌরাণিক ইতিহাসা, অ্যাজ ইট হ্যাপেন্ড। এটা অনেকে বলছেন, আমি উত্তরটা দিয়ে দিই, কারণ যেহেতু এটা ইউটিউব ফর্মে করি, ইউটিউবের সার্চ ইঞ্জিনে এটা ঢুকে গেছে। এখন এটাকে যদি চেঞ্জ করতে যাই তাহলে মুশকিল, কিন্তু আমার নামের সঙ্গেই ইতিহাসা বা হিস্ট্রি রয়েছে, রেনেসা, তাই সেভাবে দেখতে গেলে মাইথোলজি এবং হিস্ট্রি দুটোই মিশে আছে, মানুষ যদি সেটাকে একটু ক্র্যাক করে নেন। যাই হোক, আজকের এই পডকাস্টটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ যতটা লাইক শেয়ার করবেন ততটাই কিন্তু এটা অনেক দূর পৌঁছে যাবে। আর একটা কথা বলি সবশেষে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন কি দেখতে চান সেটা আমাকে মেল করে জানান, কারণ আপনাদের কমেন্ট সবসময় পড়ার তো সময় থাকে না। আমার মেল আইডি আমি অনেকবার নিচেও দিয়ে দেবো, আর আপনাদের মুখেও বলে দিই, podcast by renesa@gmail.com। সবাই ভালো থাকবেন। নমস্কার।